না, আমার প্রেমের ছ্যাঁকাটাকে আমি কখনো খাইনি, ছ্যাঁকা দিয়েছি। এই সময়ে এসে আমি আসলে একজন মানে লয়াল পার্টনার চাই, আমি 90s লাভ চাই। না, আমার জীবনে প্রতারণা এখনো আসেনি। প্রথম ভালোবাসা, সব ভালোবাসাই প্রথম ভালোবাসা। দর্শক, এটি নিউজের স্টার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যার সিনেমা এই দুর্গাপূজায় মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলছে। তার সাথে আজকে কথা বলবো এবং এই সিনেমায় যুক্ত হওয়ার গল্প শুনবো এবং তার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানবো। জীবনের প্রথম অভিনীত সিনেমা মুক্তি পেল, কেমন লাগছে, কি বলবেন? অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে, কারণ এই সিনেমাটা আমার জীবনের প্রথম অভিনীত সিনেমা। সো এটা নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, অনেক স্বপ্ন ছিল। তো এতদিন পরে রিলিজ পেয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমরা দেখেছি যে পরিচরিত্রে অভিনয় করেছেন। বাস্তব জীবনের মৌ খান এবং পরি হয়ে ওঠার পেছনে যদি গল্পটা একটু আমাদেরকে বলতেন, বা কতটা চ্যালেঞ্জিং ছিল? অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ বাস্তব জীবনের মৌ খান আর পরি তো দুটো একেবারেই ডিফারেন্ট ক্যারেক্টার। সো এটা হওয়ার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, যেমন বলবো হার্ড ওয়ার্ক করতে হয়েছে। যেমন আমাকে দাদা বলেছিলেন, সুজন বুড়ো দাদা আমার ডিরেক্টর, উনি আমাকে বলেছিলেন যে তোমার এই ক্যারেক্টারের জন্য আরও ওয়েট লুজ করতে হবে। তো আমাকে দাদা রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন, তুমি কি রাতে খেয়েছো? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আমি খেতাম না, মানে আমাকে বলতো যে তুমি খাবার স্কিপ করবা বা ভেজিটেবল জাস্ট স্যুপ টুপ নর্মাল খাবার খেয়ে থাকবা, মানে হেভি কিছু খেতে দিত না। খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেছি, যাতে আমি একদম ওরকম জীর্ণ শীর্ণ ক্যারেক্টার, মানে জীর্ণ শীর্ণ শরীরটা আমার দেখানো হয়েছে, ওরকমের জন্য আমার আসলেই না খেয়ে থাকতে হয়েছে। তো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, আমরা গল্পে যতটুকু দেখেছি যে শেষ পর্যায়ে এসে বা একটা বাচ্চাকে আসলে পাওয়ার পর তাকে বড় হলো এবং সে একসময় প্রতারণার ফাঁদে পড়লো এবং তাকে একটা জায়গায় বিক্রি করে দেওয়া হলো, এই ধরনের একটা বিষয় আমরা দেখেছি। আসলে এই যে বাস্তব জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, বাস্তব প্রেক্ষাপটে এই গল্পের সাথে কতটা মানে বাস্তব জীবনে ঘটছে, কি বলবেন আসলে সব মিলিয়ে? বাস্তব জীবন থেকে তো আসলে সিনেমার গল্প নেওয়া হয়, তো বাস্তবতার বাইরে তো অনেক কিছুই না। তো বাস্তব জীবনে এইসব ঘটনা যাদের সাথে ঘটছে তাদের জন্য আসলে অনেক সমবেদনা, তাদের সমাজের জন্য বলতে চাই যে এরকম কোনো কিছু আসলে হওয়া উচিত না আমাদের সমাজে। আমরা চাই একটা মেয়েদের জন্য সিকিওর একটা সমাজ ব্যবস্থা হোক, মেয়েরা যাতে আমরা অবলীলায় চলাফেরা করতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আমরাও। তো আমরা আমাদের চলার পথে যেন এরকম কখনো ফেস না করি, যাতে আমাদের জীবনে এরকম দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আচ্ছা, একটু যদি জানতে চাই যে মৌ খানের জীবনে কখনো এই ধরনের প্রতারণা, বাস্তব জীবনে প্রতারণার শিকার হয়েছেন? না, আমার জীবনে প্রতারণা এখনো আসেনি। এখনো যে প্রেমের ছ্যাঁকা খাওয়া বা এই ধরনের কোনো কিছু? না, আমার প্রেমের ছ্যাঁকাটাকে আমি কখনো খাইনি, ছ্যাঁকা দিয়েছি মনে হয়। কয়জনকে ছ্যাঁকা দিয়েছেন আসলে? মন ভেঙেছে? না, মন ভাঙিনি আসলে, মিউচুয়ালি মানে হয়নি বা কন্টিনিউ হয়নি, কথা বলা হয়নি, এতটুকুই। জীবনের প্রথম ভালোবাসার গল্পটা যদি আমাদের বলতে। প্রথম ভালোবাসা, সব ভালোবাসাই প্রথম ভালোবাসা। ওরকম ভাবে আসলে বলতে গেলে আমার জীবনে ভালোবাসা আসেইনি, কজ আমি এখনো এমন কোনো মানুষকে পাইনি যাকে নিয়ে আমি চিন্তা করবো যে না, এই মানুষটাকে আমি আসলে ভালোবাসি বা হি ইজ দ্য ওয়ান, এটা আমার এখনো ফিল হয়নি। সো প্রথম ভালোবাসা এখনো আসেনি। প্রেমে কি ছেলেরা ঠকায় না মেয়েরা ঠকায়? ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। ছেলেরা কেন আসলে মেয়েদেরকে ঠকায়? কেন ঠকায় এটা তো কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, আমি তো ছেলে না। আমি যদি ছেলে হতাম হয়তো বলতে পারতাম। মেয়ের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? অনেক কিছুই থাকতে পারে, হয়তো মেন্টালিটি ম্যাচ করে না, হয়তো সোসাইটির অনেক কিছু ম্যাচ করে না, সবকিছু মিলিয়ে একটা সম্পর্ক টিকে না। আচ্ছা, বলছিলাম যেমনটি যে আসলে একজন মেয়ে হিসেবে আপনার কাছে মনে হয় যে মানে কি মনে হয় যে কেন ছেলেরা ঠকায়, মানে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে? ছেলেরা কেন ঠকায় এটা তো আমি বলতে পারছি না, কারণ একটা ছেলে কেন একটা মেয়েকে ঠকাচ্ছে এটা বিভিন্ন রিজন হতে পারে। হয়তো মেন্টালিটি ম্যাচ করছে না, হয়তো তার ফ্যামিলির সাথে ম্যাচ করবে না। অনেক ছেলেরা বলে যে, আমি এক্সকিউজ দিতে শুনেছি, আমার ফ্রেন্ডরাও অনেক রিলেশনশিপে যারা গেছে বলে যে বাবা মানবে না, আম্মু মানবে না, ফ্যামিলি মানবে না, এরকম এক্সকিউজ থাকে। তারপর হয়তো ক্যারিয়ার ডিফারেন্ট হয়ে যায়, মানুষের চাওয়া পাওয়া ডিফারেন্ট হয়ে যায়, বা একটা বয়সের পরে মানুষের পছন্দ চেঞ্জ হয়ে যায় যে না ঠিক আছে, তোমার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করছে না, বা তোমার ক্যারিয়ার এদিকে চলে গেছে, আমি এদিকে চলে গেছি, বিভিন্ন কারণ থাকতে পারে। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে সিঙ্গেল, এখনো সিঙ্গেল আছেন, তো বিয়ে নিয়ে আসলে কি পরিকল্পনা চিত্রনায়িকা মৌ খানের?
বিয়ে নিয়ে আমার এখনো কোনো পরিকল্পনা নেই, কারণ আমি যেহেতু কাউকে পছন্দ করি না বা কারোর সাথে রিলেশনশিপে নেই, সো এখনো আমি ওইভাবে প্ল্যান করছি না। বাট আমার ফ্যামিলি থেকে অবশ্যই চায় যে আমি বিয়ে শাদী করে সেটেল হয়ে যাই। আল্লাহ যদি চান এবং ওরকম মানুষের যদি আমি দেখা পাই, ভালো মানুষ যদি আমার জীবনে আসে, আমি অবশ্যই সেটেল হয়ে যাব। কেমন ছেলে আসলে পছন্দ বা মুখের? আমার পছন্দ বলতে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, নিঃসন্দেহে একজন ভালো মানুষ হতে হবে, যে মানুষটার সাথে আসলে হাত ধরে সারাটা জীবন চলতে পারবো, পাশে থাকবে অ্যাটলিস্ট। এই ভাঙা গড়ার পৃথিবীতে মানে এখন যে পরিমাণ মানুষের ব্রেকআপ হচ্ছে, এই সময়ে এসে আমি আসলে একজন মানে লয়াল পার্টনার চাই, আমি 90s লাভ চাই। আচ্ছা আচ্ছা। এখন দেখা যায় আসলে অনেক অভিনেত্রী আমরা দেখেছি 1 টাকা কাবিনে বিয়ে করছে, কেউ দেখা যাচ্ছে 10 টাকায় করছে, কেউ আবার কাবিন নিচ্ছে না। আবার আমরা দেখি চট্টগ্রামে অনেক টাকা দিয়ে আসলে কাবিন দিয়ে 20 লাখ টাকা 40 লাখ টাকায় বিয়ে হচ্ছে, আবার কারো 1 কোটি টাকায় বিয়ে হচ্ছে। কত টাকা কাবিন আসলে মৌ খান বিয়ে করতে চায়? ডিপেন্ড করবে আসলে মানুষটা কেমন, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। মানুষটা কে সেটাও ইম্পর্টেন্ট, মানুষটা আমার পছন্দের মানুষ বা কে বা কতটা ইম্পর্টেন্ট, কাবিনটা ম্যাটার করে না। একটা সম্পর্ক টিকে থাকে, কিন্তু আমার আশেপাশে দেখা অনেক এক্সাম্পল আছে যে অনেক অল্প টাকা কাবিনে অনেক সুন্দর করে সংসার করছে অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড, অনেক হ্যাপি আছেন। সো কাবিনটা ম্যাটার করে না আমার কাছে মনে হয় যে একজন ভালো মানুষ হলে আমি অবশ্যই তার সাথে সেটেল ডাউন হতে চাই। 1 টাকার কাবিনে যদি আপনাকে বিয়ে করতে বলা হয়, বিয়ে করবেন? 1 টাকার কাবিনে যদি মানুষটা আমার পছন্দের কেউ হয়, অবশ্যই করব। মানে যেহেতু সিঙ্গেল, তো মৌ খানের উপর অনেকেই ক্রাশ খেতেই পারে, যেহেতু নায়িকা পর্দা দেখছে, বড় পর্দায় দর্শকরা ক্রাশ খেতে পারে। সেক্ষেত্রে আসলে অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আসলে কেমন ছেলে চাও? অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমি বয়ফ্রেন্ড তো এখন নাই, সো বয়ফ্রেন্ড হিসেবে চাইবো যে একটা ভালো মানুষ হতে হবে, সাপোর্টিভ হতে হবে, মেন্টালিটি ভালো থাকতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, বিয়ের জন্য কোনো নির্দিষ্ট জেলা? না, কোনো জেলা আমার চুজ করা নাই, ভালো মানুষ হলে আমি খুশি। যদি তোমাকে অফার করা হয় যে বরিশাল বা নোয়াখালীর কোনো ছেলেকে বিয়ে করার জন্য? না। কেন? বরিশাল, এই যে কিছুক্ষণ আগে বললা যে কোনো জেলার সমস্যা নেই, কিন্তু এখন বললা যে বরিশাল নোয়াখালীর কথা যখন বলছি তখন বলছো না। বরিশাল নোয়াখালী নিয়ে সবাই একটু নেগেটিভ কথা বলে, বাট আমি বরিশাল নোয়াখালী নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বেস্ট ফ্রেন্ড আছে নোয়াখালীর, আমার বান্ধবীও যদি শো দেখে আমাকে মাইট দিবে, বলবে যে নোয়াখালী নিয়ে কোনো নেগেটিভ কথা বলতে চাই না, বাট আমি নোয়াখালীর কাউকে বিয়ে করতে চাই না। বরিশালেও আমার ফ্রেন্ড আছে, আমার বরিশালের অনেক বান্ধবী আছে, অনেক সুন্দর, বরিশালে মেয়েরা অনেক সুন্দর হয়, বাট বরিশালে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তো এই যে কিছুক্ষণ আগে বললা যে না কোনো জেলার সমস্যা, কিন্তু এখন বললা বরিশাল নোয়াখালী থেকে বিয়ে করবে না, তাহলে কোন জেলা থেকে আসলে মৌ খান বিয়ে করবে? কোন জেলা এটা তো আমি জানি না, আমার জামাই কোন জেলায় আছে নাকি কোন দেশে আছে সেটাও আমি এখনো জানি না। দেশেও হতে পারে, দেশের যে কোনো জেলাতেও হতে পারে, বা দেশের বাইরেও হতে পারে। না এমন হলো যে ফ্যামিলি থেকে ধরলো যে না বরিশাল একটা ছেলেকে ভালো লাগছে, ওকে বিয়ে করতে হবে, মনে হয় বলবে না। কেন বলবে না? এটা পেছনে আসলে কারণটা না, আমার আম্মু আবার একটু দেশি মানুষজনকে বেশি পছন্দ করে, প্রেফার করে, যে যদি আমাদের বগুড়ার উত্তরবঙ্গের এদিকের হয় আমার আম্মু প্রেফার করবে বেশি। আম্মু মনে হয় না আমাকে বরিশাল নোয়াখালীতে বিয়ে দিবে। আচ্ছা, যদি মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্ম নিতে, জীবনটাকে কিভাবে সাজাতে? মানে মনে হয় যে না আমি যদি ছেলে হতাম জীবনটাকে এভাবে উপভোগ করতাম বা এইভাবে সাজাতাম। ছেলে হলে আমি এখন আসলে কখনো চিন্তা করিনি, যে আপনি বলার পর আমার মনে হলো ছেলে হলে আমি ক্রিকেটার হতাম। ক্রিকেটার? কোন ক্রিকেটারকে ভালো লাগে? মানে কাকে দেখে মনে হচ্ছে যে আমি ক্রিকেটার হব, বা কার খেলা দেখি? খেলা তো দেখি, সাকিব আল হাসানের খেলা দেখা হয়। আচ্ছা, এই যে দীর্ঘ যাত্রায় কখনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে, যে বাধা বা কোনো সমস্যা? বাধা সমস্যা বলতে যেটা বলবো যে আমরা কাজের মানুষ, রেগুলার কাজ করতে চাই, যেমন এখন একটু টাইমটা অনেকের জন্য খারাপ যাচ্ছে, অনেক কাজের হয়তো জায়গাটা অনেক ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে। আগে যেমন আমরা গল্প শুনেছি যখন শাবনুরাপুরা, পূর্ণিমাপুরা কাজ করতেন বা শাবানা ম্যাডামরা কাজ করতেন, অনেক বেশি কাজ ছিল, সিনেমা অনেক বেশি নির্মাণ হতো, অনেক বেশি সিনেমা হল ছিল, রেগুলার কাজ হতো। তখন মানুষের কাজের জায়গাটা অনেক বড় ছিল, আর্টিস্টদের কাজের জায়গাটা, নিজেকে ডেভেলপ করার জায়গাটা বেশি ছিল। তো এখন আমি এটাকেই প্রতিবন্ধকতা ভাবি, কজ হচ্ছে আমাদের যদি আরও সিনেমা হল থাকতো,
আরও অনেক বেশি সিনেমা নির্মাণ হতো, আমাদের কাজের জায়গাটা বড় হতো, আমাদের সব শিল্পীরা আমরা একসাথে কাজ করতে পারতাম। তো আমি চাই যে আমাদের হলগুলো আবার আরও বেশি হোক, আরও বেশি হল নির্মাণ হোক, আমরা শিল্পীরা আরও অনেক বেশি কাজ করি, আরও সামনের দিকে এগিয়ে যাই, সবাই মিলে দলবদ্ধ হয়ে টিম ওয়ার্ক করি, সবাই মিলে কাজ করি। আচ্ছা, মৌখান দেখতে খুব মিষ্টি, কিন্তু তার কাজটা কম হচ্ছে, এটার পেছনে আসলে কারণটা কি? তাকে কি ইন্ডাস্ট্রি ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, নাকি অন্য কোনো কারণ? কাজটা কম হচ্ছে বলতে, আমার কাছে যে কাজগুলো এসেছে, আমি তো বেশ কিছু সিনেমাই করলাম, 10-12টা সিনেমা করে ফেললাম, আর 3টা সিনেমার শুটিং রানিং আছে। তো আমি বলবো যে যে গল্পগুলো আমার কাছে এসেছে, আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি পিক করেছি। বাট আমি অনেক কিছু হয়তো আমি অনেককে বলি না যে ভাইয়া আমাকে এই কাজে নিয়েন, বা আমি কখনো মেনটেন করা, কারোর সাথে কমিউনিকেশন করা, এগুলো হয়তো আমার একটু কম আছে, হয়তো এই কারণে আমি যতটুকু এফোর্ট দিয়েছি ততটুকুই আমি অ্যাচিভ করেছি। সো আমার এখানে কোনো দুঃখ নেই যে আমি কেন পারলাম না বা কেন হলো না। আমার কাজ তো রিলিজ হচ্ছে, আমার 23-এ সিনেমা রিলিজ হলো, 24-এ হলো, 25-এও সিনেমা রিলিজ হলো, সামনে আরও বেশ কিছু সিনেমা আছে। সো সব কিছু নিয়ে আমি খুবই আশাবাদী, আমি খুবই পজিটিভ একজন মানুষ, সামনে ভালো কাজ আসবে ইনশাল্লাহ, তখন এই কথাগুলো আর থাকবে না। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে যে আসলে ডিরেক্টরদের বা প্রডিউসারদেরকে আসলে বিশেষ সুবিধা দিতে হয় বা তাদের সাথে একটা সম্পর্ক মেনটেন করতে হয়। এই ধরনের কোনো অফার বা এই ধরনের কোনো কিছু ফেস করেছেন কিনা এই দীর্ঘ জার্নিতে? না, আমি তো এখন পর্যন্ত এরকম কিছু দেখলাম না, কারণ আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা, ওনাকে আমি এখনো বাবা ডাকি। ওনার ওয়াইফ যিনি বৌদি, আমাকে নিজের সন্তানের মতো আদর করেন, ওনাদের ফ্যামিলি সবাই, ওনার মা যতদিন বেঁচে ছিলেন অনেক আদর করতেন সবাই আমাকে। আমার প্রডিউসার প্রথম সিনেমার অনুপ বড়ুয়া দাদা, তো আমাকে সবসময় বলে মৌ তো আমাদের ঘরের মেয়ে। সো এত সুন্দর একটা টিমে আমি কাজ করেছি, এরপরে আমি যতগুলো মানুষের সাথে কাজ করেছি, যতগুলো ডিরেক্টরের সাথে আমি কাজ করেছি, প্রত্যেকটা মানুষ অনেক ভালো ছিলেন, সাপোর্টিভ ছিলেন, সবাই আমাকে অনেক মানে বলবো যে আমার জায়গায় আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। সো আমি তো এরকম কোনো কিছু ফেস করিনি। এই ধরনের গুঞ্জন তো আছে আসলে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, গুঞ্জন অবশ্যই আছে। এখন গুঞ্জন যদি থাকে, গুঞ্জন কোন সেক্টরে নেই আপনি সেটা বলেন। গুঞ্জন আপনি শুধু সিনেমা ইন্ডাস্ট্রি কেন, কর্পোরেটে যান বা যে কোনো সেক্টরে যান, গুঞ্জন সব জায়গায় থাকে। কিন্তু আমি কিভাবে সেটাকে নিচ্ছি, আমি কিভাবে নিজেকে মেনটেন করছি, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যদি একটা খারাপ জিনিসকে প্রায়োরিটি না দেই, আমি যদি ওইখান থেকে নিজেকে আড়াল করে রাখি, বা আমি নিজেকে সেভ করে রাখি, সরি ভাইয়া, বা আমি নিজেকে আড়াল করে রাখি বা আমি নিজেকে সেভ করে রাখি, তাহলে তো আমার জীবনে এরকম কোনো কিছু আসবে না। এই যে আপনি বলছিলেন যে নিজেকে আসলে সেভ করে রাখা, আসলে কি সম্ভব? মানে ইন্ডাস্ট্রিতে আসলে সম্ভব, বা এটা কতটা আসলে বাধা বা কতটা আসলে কঠিন বিষয়? কেন সম্ভব নয়? একজন মেয়ে চাইলে সব কিছু পারে, একজন মানুষ চাইলে সব কিছু পারে, আমি মনে করি। কারণ একজন মানুষ যদি চিন্তা করে যে আমি এই জিনিসটা করব, এই জিনিসটা করব না, তাহলে কেন তার জীবনে খারাপ কিছু আসবে? সে যদি খারাপ কোনো কিছু গ্র্যাব না করে, খারাপ কোনো কিছুকে সে মানে অ্যালাউ না করে, তাহলে খারাপ জিনিস তো তার জীবনে আসবে না। আচ্ছা, সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সিনেমা নিয়ে আসলে কি বলবেন শেষ? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার রিসেন্ট সিনেমা রিলিজ হয়েছে বান্ধব। আপনারা সবাই ফ্যামিলি নিয়ে হলে গিয়ে বান্ধব দেখুন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর গল্পের সিনেমা। আর বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, আমাদেরকে ভালোবাসুন, প্রচুর বাংলা সিনেমা দেখুন, ফ্যামিলিকে টাইম দিন, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মৌ, আবার হয়তো বা কখনো দেখা হবে, আর নতুন সিনেমা নিয়ে আসবা, সেটাই শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।